পরিমাণ এই কীটনাশক মাটি এবং পরিবেশের কি ক্ষতি করছে তার চেয়েও বড় ব্যাপার মানবদেহে এসে তা ভয়াবহ ক্ষতিকর প্রভাব ফেলছে। সারা পৃথিবী জুড়েই এখন উচ্চারিত হচ্ছে এই রাসায়নিক কীটনাশক নির্ভর উৎপাদন ব্যবস্থা থেকে বেরিয়ে এসে জৈব পদ্ধতিতে কীটপতঙ্গ দমনের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগ সম্প্রতি একটি ফর্মুলা এনেছেন যেখানে কিনা বলা হচ্ছে বেগুন এবং বেগুন জাতীয় যে ফসলগুলো রয়েছে সেগুলোর কাণ্ড এবং ফল ছিদ্রকারী পোকাগুলো থেকে রেহাই মিলবে অতি সহজেই, কম খরচে। কৃষকেরা কিভাবে সেটি পেতে পারেন তা নিয়েই কাজ করছেন তারা। আমাদের আজকের মাছরাঙা বিশেষের আয়োজনে চলছে তাদের এই কার্যক্রম নিয়ে বিস্তারিত। এক একটি ফসল তুলতে এমন কত ধরনের কি পরিমাণ কীটনাশক যে ব্যবহার করেন আমাদের কৃষকরা তার হিসাব হয়তো নিজেরাই ঠিক মতো রাখেন না তারা। বাজারে তোলার পর খরচ আর লাভ ক্ষতির হিসাব যখন আসে লোকসানের গল্পগুলো হয়ে ওঠে প্রত্যেক বছরের নিয়মিত চিত্র। বিপুল পরিমাণ এসব কীটনাশক মাটির স্বাস্থ্য নষ্ট করে যাচ্ছে বছরের পর বছর ধরে, মেরে ফেলছে মাটিতে থাকা উপকারী অণুজীব থেকে শুরু করে পশু পাখি কীটপতঙ্গ সবই। কৃষির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা প্রাণ বৈচিত্র্যের ভারসাম্য ধ্বংস হয়ে পুরো উৎপাদন ব্যবস্থা হয়ে পড়ছে রাসায়নিক নির্ভর। মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে একসময় কীটনাশকও আর কাজ করছে না, মাত্রা আরো বাড়িয়ে ফসল বাঁচাতে মরিয়া হয়ে উঠছেন কৃষকরা। এভাবেই সৃষ্টি হচ্ছে নতুন উদ্বেগ। মারাত্মক সব কীটনাশকের বেপরোয়া ব্যবহারে উৎপাদিত খাদ্যপণ্য হয়ে উঠছে বিষাক্ত। সরাসরি মানুষের শরীরে ঢুকে এসব বিষাক্ত রাসায়নিক জন্ম দিচ্ছে ক্যান্সার সহ নানা প্রাণঘাতী রোগের। প্রাণ বাঁচাতে আবারও রাসায়নিক নির্ভরতা থেকে বেরিয়ে এসে বিষমুক্ত ফসল ফলানোর তাগিদ বাড়ছে ভোক্তাদের তরফ থেকে। নড়ে চড়ে বসছে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলো। সবজি, বিশেষ করে বেগুন জাতীয় সবজির প্রধান শত্রু কাণ্ড ও ফল ছিদ্রকারী পোকা কৃষকদের লোকসানের বড় এক কারণ। সবজিতে ছেটানো কীটনাশকের বড় একটি অংশ এই আপদের হাত থেকে বাঁচতে, কিন্তু শেষ রক্ষা হয় না। প্রতি বছর অন্তত 40% সবজি চলে যায় ক্যাটারপিলার নামের এই ক্ষুদে শত্রুর পেটে। এমন যুক্তিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে বিটি বেগুন চাষের। এরই মধ্যে কৃষক পর্যায়ে তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, যা কিনা সারা পৃথিবী জুড়েই নিষিদ্ধ। এই ব্যাপারে কিছু টেস্ট হয়েছে অলরেডি, নিউজিল্যান্ডের কিছু ল্যাবরেটরিতে হয়েছে। ডক্টর গ্যালেগার উনি একটা টেস্ট পারফর্ম করেছেন, সেখানে বিটি ব্রিনজল নিয়েই কাজ করেছেন এবং র্যাট মডেলের উপর এই কাজটাতে দেখা গেছে যে তাদের রিপ্রোডাকশন, লিভার সিস্টেম, তারপর কিডনি এবং আদার কিছু হাইপার সেন্সিটিভিটি, ইমিউন সিস্টেমের উপর তাদের বেশ কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আছে। সরকারের সূত্র বানায় দিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের 215 নম্বর ল্যাব গত 4 বছর ধরে মূলত এখানেই শিক্ষক শিক্ষার্থী এবং গবেষকদের সমন্বিত দল বিটি ব্যাকটেরিয়া থেকে বায়োপেস্টিসাইড তৈরির কার্যক্রম চালিয়ে আসছে এবং শেষ পর্যন্ত সেটি মাঠে নেওয়া সম্ভব হয়েছে। দর্শক, এই গবেষক দলটি প্রায় 300-রও বেশি জাতের বিটি প্রজাতির ব্যাকটেরিয়া এখানে সংরক্ষণ করছে, যেটি কিনা আরো বড় গবেষণার কাজে লাগবে বলে ধারণা করছেন তারা। এখানকার শিক্ষার্থী গবেষক এবার দাবি করছেন এসব পোকার হাত থেকে সবজি ফসল বাঁচাতে ফসলের মৌলিক জিনগত পরিবর্তন দরকার নেই। ব্যাসিলাস থুরিয়েনজিয়াসিস নামের ভাইরাসের যে টক্সিন বেগুনের জিনে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বিটি উদ্ভব তা মানবদেহের জন্য ক্ষতিকর, এমন বিভিন্ন গবেষণার কথা তুলছেন তারা। বরং সেই ভাইরাস কিংবা টক্সিন প্রাকৃতিকভাবে সংগ্রহ করে সবজিতে স্প্রে করলে তা একদিকে যেমন জৈব কীটনাশক হিসেবে কার্যকর কীট দমন করবে, অন্যদিকে রেহাই মিলবে রাসায়নিক বিষ কিংবা পরিবেশ বিরোধী জেনেটিক ফসলের আধিপত্য থেকে। এর মধ্যে বিটি জৈব কীটনাশক তৈরিও করে ফেলেছেন নবীন প্রবীণে মেশানো এই গবেষক দলটি। তারা বলছেন দেশীয় কাঁচামাল ব্যবহার করে কম খরচের এই প্রযুক্তি কৃষকদের মধ্যে ছড়ানো সম্ভব সহজেই। যেহেতু আমরা লোকালি অ্যাভেলেবল কিছু র মেটেরিয়ালস থেকে প্রোডাকশনটা করছি, তার মানে আমার এই জিনিসগুলো হয়তো ফেলনা জিনিস ছিল, তো এটার কোনো দামই ওইভাবে নাই। এখান থেকে যখন আমরা প্রোডাকশন করছি আলটিমেটলি প্রোডাকশন কস্টটা অনেক কমে আসবে। আমাদের দেশে প্রতি ঘরে ঘরেই ভাতের মার পাওয়া যায়, আমরা ভাতের মার থেকেই বিটি প্রোডাকশন করতে পারবো, এই বায়োপেস্টিসাইডটা প্রোডাকশন করতে পারবো এবং কৃষকরা তার নিজের ঘরেই সেটা করতে পারবে। সেই জন্য তাকে ইভেন মার্কেটেও ছুটতে হবে না, তাকে হয়তো ছোট একটা স্যাশেতে আমরা সিড কালচার প্রোভাইড করলাম, তারা নিজের ঘরের মধ্যেই সেটা প্রোডাকশন করবে, জাস্ট একদিন পরেই তারা সেটা স্প্রে করতে পারবে।
গত 3 বছর ধরে বেগুন, ফুলকপি সহ বিভিন্ন সবজিতে বিটি কীটনাশকের প্রয়োগ ও কার্যকারিতা পরীক্ষা করছেন গবেষকরা। চলতি বছর এই ফুলকপিতে প্রয়োগ করে আবারও নতুন প্রযুক্তির সাফল্য পেয়েছেন তারা। কৃষকরাও শোনাচ্ছেন তাদের খরচ ও ফলনের গল্প। বীজ তো সপ্তাহ 3 দিন দেওয়া লাগে, তারপরও কিরা সরান জানা লাভ পাইলে পড়লেও হয়, আর হয়তো নাও হয়, লস হয়, বিরাট লস হয় পোকার কারণে। এমন সময় যা যে মনে করেন যে 80,000 টাকা খরচ করছি, আমি 40,000 টাকা বেরিয়ে আই না, এমন রকম হয়। 2 থেকে 300 টাকার জৈব কীটনাশক দিই, তাদের চেয়ে ফলন মোটামুটি ভালোই হয়। আমাদের তারারও অনেক সময় দিতে আমাদের চেয়ে খারাপও হয়, তারাও তো কিরা খায়া নেই, এই বিষ দেয়, বিষের জন্য নষ্ট হয়ে যায়। মাঠ পর্যায়ে সরাসরি কৃষকদের সঙ্গে কাজ করা গবেষক দলের সদস্য জানালেন কিভাবে প্রকৃতি কিংবা প্রাণবৈচিত্র্য রক্ষা করে রোগবালাই দমন করা যায়। এই বিটি জৈব কীটনাশকের ব্যবহার পদ্ধতিই বা কেমন। আমাদের আইপিএম ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা সমন্বিত বালাই ব্যবস্থাপনার মূল কথা হচ্ছে যে আমি আমার ফসল আমার মতো করব, কিন্তু পরিবেশে অন্যান্য যারা আছেন বা যারা আছে তাদের কোনো ক্ষতি যাতে না হয়, এবং আমাদের যে সামগ্রিক পরিবেশ ব্যবস্থা এবং আমাদের যে সামগ্রিক খাদ্য শৃঙ্খল, সেই খাদ্য শৃঙ্খলটা যেভাবে থাকা দরকার সেভাবেই থাকবে, কিন্তু আমাদের যে ফুড সিকিউরিটি বা ফুড সেফটি সেটাও ঠিক থাকবে। আমি যদি কমার্শিয়াল চিন্তা করি, প্রতি লিটার বিটি তৈরি করতে আমাদের হয়তো খুব বেশি হলে 8 থেকে 10 টাকা তৈরি খরচ পড়বে, এবং আমরা যদি এটা কমার্শিয়াল গ্রেডে পাউডার ফর্মে বাজারে ছাড়ি, পার হেক্টর জমির জন্য 5 গ্রাম পাউডার ইজ এনাফ। দর্শক, চলুন আরেকবার যাওয়া যাক গবেষণাগারে। পরিবেশ বান্ধব নতুন এই কীটনাশক বাণিজ্যিক আকারে ছাড়া হবে কিনা, কৃষকদের হাতের নাগালে কিভাবে আনা সম্ভব তা নিয়ে গবেষক কিংবা সংশ্লিষ্ট সরকারি বিভাগ কি ভাবছে তাও জেনে নেই। এটাকে প্যাটেন্ট করতে চায় না, এই প্রক্রিয়া প্যাটেন্ট করতে চায় না এই জন্য যে তাহলে এটা অনেকটা রেস্ট্রিক্ট হয়ে যায়, আমাদের কৃষকেরা তাহলে সহজলভ্যভাবে পেতে পারে। এই জন্য আমরা এটাকে একেবারে থানা পর্যায়ে এটা তৈরি করার পদ্ধতি এবং থানা পর্যায়ে কৃষি অফিসারদের সাথে আমরা বসে এটা তৈরি করার একটা পদ্ধতি আমরা তাদেরকে শিখিয়ে দিতে চাই, যাতে করে কৃষকরা সহজেই এটা পেতে পারে, আইপিএমের মাধ্যমে কৃষকদের কাছে যেতে পারে। তখন সরকার এটাকে কৃষকদের মাঝে দেওয়ার জন্য অত্যন্ত আরও বরং সহজ পদ্ধতি বের করা যেতে পারে। সরকার নিলেও মনে হয় এটা তৈরি করতে হবে বাণিজ্যিকভাবে, কোনো প্রাইভেট ফার্ম বা কোনো ইন্ডাস্ট্রি তাদের হয়তো এটাকে অতি মুনাফা বা লাভ করার প্রবণতা যাতে না থাকে, না হয়, এগ্রিমেন্ট আমরা করে দেওয়ার চেষ্টা করবো যাতে এটা অতি মুনাফার দিকে না যায়। সেই ধরনের বায়োপেস্টিসাইড যদি আমরা পাই এবং তারা সেটা যদি আমাদের কাছে জানায়, সেগুলো আমরা আমাদের প্লান্ট প্রোটেকশনের যে বিভিন্ন প্রসিডিউর আছে রেজিস্ট্রেশনের, সেই রেজিস্ট্রেশন প্রসিডিউর মেনটেন করে যাতে যেগুলো ফিল্ড ট্রায়াল ভালো, ফিল্ড ট্রায়ালের রেজাল্ট আসার পরে আমাদের ফিডব্যাক এবং সাব ফিডব্যাক প্রোগ্রাম আছে, সেখানে আমরা এগুলো ডিসকাশন করে বিভিন্ন রিসার্চ সেশনের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেব যে আসলে এটি মানুষের জন্য ক্ষতিকারক বা কোনো প্রবলেম আছে যদি না থাকে এবং সেটা বায়োপেস্টিসাইড হিসেবে ট্রিট হয়, তাহলে আমরা সেটা সবইভাবেই গভর্নমেন্টের প্রস্তুত আছে। এই ধরনের প্রোগ্রামকে আমরা অবশ্যই স্বাগত জানাবো। বিশ্ববিদ্যালয়গুলো আসলেই জ্ঞান তৈরির কারখানা। সেই জ্ঞান কিভাবে রাষ্ট্রের কল্যাণে, মানুষের কল্যাণে কাজে লাগানো যাবে, সেই দায়িত্ব রাষ্ট্রেরই। অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিটি জৈব রাসায়নিক তৈরির যে কার্যক্রম, সেই প্রচেষ্টা কার্যকরভাবে কৃষির কল্যাণে, কৃষকের কল্যাণে কাজে লাগানো যাবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মাছরাঙা বিশেষ।